হ্যালো স্টুডেন্টস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নাম্বার সিস্টেমের 2 নম্বর লেকচারে বা 2 নম্বর পার্টে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি ইতিমধ্যেই আগে থেকে বোর্ডের মধ্যে লিখে দিয়েছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। এই দুটো বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই দুটো পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা কি, তার কনসেপ্ট কি, বিস্তারিত সমস্ত বৈশিষ্ট্য আমরা ভিডিওতে আলোচনা করতে চলেছি। এর আগের ভিডিওতে নাম্বার সিস্টেমের প্রথম ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, ওইখানে আমি বেসিক কিছু জিনিস আমি বুঝিয়েছি। তো যারা ভিডিওটা দেখোনি, ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে দেখে নেবে। তো আমি একটু তাও বলে রাখি, ওই প্রথম পার্টে নাম্বার সিস্টেমের একদম নাম্বার সিস্টেমের পার্ট ওয়ানে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি, প্রথমে আমি শিখিয়েছি সংখ্যা কি, সংখ্যা নাম্বার কি। তারপরে মূলত যে জিনিসটা শিখিয়েছিলাম সংখ্যা রেখা বা নাম্বার লাইন। সংখ্যা কি, সংখ্যা রেখা, এই দুটো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তারপরেও আমরা শিখেছিলাম স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কি এবং ঋণাত্মক সংখ্যা কি, এবং সর্বোপরি আমরা শিখেছি জিরো সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন বা বেশ কিছু বৈশিষ্ট্য। এই যে শূন্য বা এই জিরো সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন বা বেশ কিছু বৈশিষ্ট্য আমরা জেনেছি। তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। তো প্রথমে আমরা জানব পূর্ণ সংখ্যা কি। পূর্ণ সংখ্যা মানে কি? আচ্ছা, তো পূর্ণ সংখ্যা বিষয়টা কি, এটা জানতে গেলে আমাদের মনে করতে হবে ওই সংখ্যা রেখা বা নাম্বার লাইনের কনসেপ্টটা কি ছিল। সংখ্যা রেখা কি ছিল? সংখ্যা রেখা হচ্ছে একটা লাইন থাকবে, এরকম একটা মূলত একটা লাইন থাকবে। এই সংখ্যা রেখা মানে এটা হচ্ছে একটা রেখা মূলত। এই রেখার একদম মাঝখানে কি থাকবে? জিরো। একদম মাঝখানে থাকবে কি থাকবে? জিরো বা শূন্য, তাই তো? আর এই জিরোর ডান দিকে মানে এই দিকটায় জিরোর ডান দিকে থাকবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এইভাবে কিন্তু ক্রমাগত চলতে থাকবে। মাঝখানে কি আছে? জিরো। আর জিরোর ডান দিকে কি আছে? যা আছে সব হচ্ছে ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার, তাই তো? কি আছে? সব এখানে আছে ধনাত্মক সংখ্যা বা এইগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এগুলোকে ধনাত্মক সংখ্যাও বলা যায়, আবার স্বাভাবিক সংখ্যাও কিন্তু বলা যায়, যে কোনো খুশি। মূলত বেশিরভাগ সময় এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ জিরো বা শূন্যের ডান দিকে যে সংখ্যাগুলো রয়েছে, মানে 1, 2, 3, 1 থেকে শুরু হয়, তো শূন্যের ডান দিকে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো সবই হচ্ছে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা, তাই তো? আর জিরোর বাঁ দিকটায় মানে এই দিকটায়, তো জিরোর বাঁ দিকটায় যে সংখ্যাগুলো থাকবে কি থাকবে? ওগুলো ঋণাত্মক সংখ্যা, তাই তো? -1, -2, -3, -4, -5, এইভাবে বাঁদিকে কন্টিনিউ চলতে থাকবে। ওকে, তো শূন্যের বাঁদিকে যেগুলো আছে সেগুলো কি? ঋণাত্মক সংখ্যা। আর শূন্যের ডান দিকে যেগুলো আছে সেগুলো কি? সব হচ্ছে ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। তো এবার এখানে অর্থাৎ শূন্যের ডান দিকে মানে এই 1 থেকে শুরু হয় একদম শেষ পর্যন্ত, মানে এই 1, 2, 3, 4, 5 চলতেই থাকে। এই 1 থেকে শুরু হয়ে পুরো শেষ পর্যন্ত এগুলো হচ্ছে সব কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। আর জিরো থেকে পুরো শেষ পর্যন্ত এর মানেটা কি? এর মানে হচ্ছে 0, 1, 2, 3, 4 চলতে থাকে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যে গ্রুপটা রয়েছে, স্বাভাবিক সংখ্যার যে দলটা রয়েছে, এই যে স্বাভাবিক সংখ্যার যে দলটা রয়েছে তার মধ্যে শুধুমাত্র আমি যদি জিরোটাকে অ্যাড করে দিই,
স্বাভাবিক সংখ্যার একটা গ্রুপ রয়েছে, স্বাভাবিক সংখ্যার একটা দল রয়েছে, তাই তো? ওই স্বাভাবিক সংখ্যার দলের মধ্যে আমি যদি শুধুমাত্র শূন্যটাকে অ্যাড করে দিই, তাহলে পুরো যে গ্রুপটা হবে 0 1 2 3 4, তাই তো? মানে গ্রুপটা, দলটা শুরু হচ্ছে কোথা থেকে? শূন্য থেকে শুরু হচ্ছে। 0 1 2 3 4 5, মানে শূন্য এবং স্বাভাবিক সংখ্যা 0 এবং স্বাভাবিক সংখ্যার যে পুরো যে দলটা রয়েছে, এই দলটাকে কি বলা হয়? অখণ্ড সংখ্যা। কি বলা হয় বন্ধুরা? এই দলটাকে বলা হয় অখণ্ড সংখ্যা। এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো কি? অখণ্ড সংখ্যা। বোঝা গেল? তাহলে বন্ধুরা অখণ্ড সংখ্যা মানে কি? অখণ্ড সংখ্যা কি? অখণ্ড সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যে দল রয়েছে, স্বাভাবিক সংখ্যার যে গ্রুপটা রয়েছে, ওই স্বাভাবিক সংখ্যার গ্রুপের মধ্যে যদি আমি শুধুমাত্র যদি জিরোটাকে অ্যাড করে দিই, তাহলে পুরো যে দলটা তৈরি হবে তাকেই বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। মানে সেই দলটাকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যার দল, তাই তো? কিছুই না, স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে বন্ধুরা? 1 2 3 4 5, এইভাবেই শুরু হচ্ছে স্বাভাবিক সংখ্যার দল। আর ওই স্বাভাবিক সংখ্যার দলের মধ্যে আমি যদি প্রথমে শুধুমাত্র শূন্যটাকে অ্যাড করে দিই, তাহলে যে পুরো দলটা হয়ে যাবে তাকে আমরা বলছি অখণ্ড সংখ্যার দল। ওকে, তো স্বাভাবিক সংখ্যা আমরা জেনে গেছি, অখণ্ড সংখ্যাও জেনে গেছি। এবার বলো তো বন্ধুরা, সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? সব থেকে ছোট, আমি এখানে লিখছি সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত হবে বলো তো বন্ধুরা? সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা, সব থেকে ছোট, ক্ষুদ্রতম, সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা হবে? একটুখানি ভেবেচিন্তে বলো, মানে আমি যা বুঝিয়েছি সেটাকে মনে করে একটু ভেবেচিন্তে বলো, তাহলেই পেয়ে যাবে। দেখো, স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে? 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3 4 5, তাই তো? তো আমি যদি বলি ধরো 2 2 2 1-এর থেকে বেশি, 3 2 আর 1-এর থেকে বেশি, 4 4 1 2 3-এর থেকে বেশি, তাহলে সব থেকে ছোট কে হচ্ছে? 1 1 হচ্ছে সব থেকে ছোট। 1 হচ্ছে সব থেকে ছোট কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তাহলে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা বন্ধুরা? 1। এবার আমি যদি বলি সব থেকে বড় একদম হাইয়েস্ট, গ্রেটেস্ট, তো সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা? সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা? আমরা কি পাবো? দেখো, আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে পাবো না যে সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা। একটু ভাবনা চিন্তা করে দেখো, আমরা কিন্তু জানি যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা, কিন্তু আমাদেরকে যদি বলা হয় যে সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা, এটা কিন্তু খুঁজে পাওয়া ইম্পসিবল ব্যাপার, আমরা কিন্তু খুঁজে পাবো না, তাই তো? তো আমরা জেনে গেছি যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা, তো সেটা কত হবে? 1। তো এবার যদি প্রশ্ন করা হয় যে সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা, হাইয়েস্ট, গ্রেটেস্ট, সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা, এটা কি আমরা অ্যাকচুয়ালি পাবো? আমরা কিন্তু পাবো না, কারণ সব থেকে বড় কত হবে এর কিন্তু কোনো শেষ নেই, তাই না? এর কিন্তু কোনো শেষ নেই। আমি যদি 1 লক্ষ বলি, তো এটা সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা নয়। কেউ 1 কোটি বলবে, কেউ 1 বিলিয়ন বলবে, কেউ 10 বিলিয়ন বলবে, কেউ 1 ট্রিলিয়ন বলবে, তাই তো? কেউ 10 ট্রিলিয়ন, কেউ 100 ট্রিলিয়ন, এরকমভাবে কিন্তু চলতে থাকবে। তো সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কিন্তু খুঁজে পাওয়া অসম্ভব ব্যাপার, মানে অর্থাৎ সব থেকে বড় ধনাত্মক সংখ্যা বলো বা সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা বলো, এটা কিন্তু খুঁজে পাওয়া ইম্পসিবল, অসম্ভব ব্যাপার, খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? এটা কিন্তু অসীমগামী, ইনফিনিটি, অসীমগামী, এটা চলতেই থাকছে। আমরা কিন্তু এটা কোনো দিনও কোনো সময় মানে পৃথিবী শেষ হয়ে গেলেও, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও কিন্তু আমরা খুঁজে পাবো না যে সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা, ঠিক আছে? তাহলে আশা করি ব্যাপারটা তোমরা সহজে বুঝতে পেরেছ। আচ্ছা, এইবার এবার জিরোর বাঁদিকে কি রয়েছে? -1 -2 -3, তাই তো? মানে জিরোর বাঁদিকে যেগুলো রয়েছে সেগুলো কি সংখ্যা?
ঋণাত্মক সংখ্যা, সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এইবার আমি এখান থেকে প্রশ্ন করছি, বলো তো এবার দেখি। এবার আমি প্রশ্ন করলাম যে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটা। আমি প্রশ্ন করলাম যে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটা, সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা। তো দেখো সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটা, এক নিশ্চয় হবে না, কারণ এক হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো যাই হোক, সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটা এটা এখন আমরা খুঁজবো, যে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটা। ঠিক আছে, দেখো জিরোর বাঁদিকে রয়েছে -1, -2, -3, -4, -5। এখন আমি যদি বলি যে সবথেকে বড় ঋণাত্মক সংখ্যা খুঁজে পাওয়া অসম্ভব, মানে আমি যদি স্বাভাবিক সংখ্যার মতো করে বলি, আমি যদি এই স্বাভাবিক সংখ্যার মতো করে বলি যে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা এটা আজও খুঁজে পাওয়া যায়নি, এটা অসম্ভব, স্বাভাবিক সংখ্যার মতো করে যদি বলি, তাহলে কিন্তু কথাটা ভুল হবে, কথাটা মিনিংলেস হবে, অর্থহীন কথা হবে, ভুল হবে। কেন ভুল হবে আমি বলছি, কারণ দেখো আমি একটা সিম্পল একটা তোমাদের প্রশ্ন করছি, বলো তো কোনটা বড়, -1 বড় নাকি -5 বড়, কোনটা বড়, -1 বড় নাকি -5 বড়, কোনটা বড়? ঠিক আছে, নাইবা জানতে পারো যে কোনটা বড়, তো এখন তোমরা জানবে -1 বড়, এই যে -1 বড় নাকি -5, বা -1 বড় নাকি -2 বড়, বা -2 বড় নাকি -4 বড়। যাই হোক, এটা যেটা হয় সব থেকে বড় সেটা হচ্ছে -1, -1ই বড়। হ্যাঁ, সংখ্যা ভ্যালুটা কি, ভ্যালু হচ্ছে 1, 2, 3, 4, 5, এগুলো হচ্ছে ভ্যালু, এগুলো হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, এগুলো হচ্ছে সংখ্যাগত ভ্যালু, সংখ্যাগত মান। এই যে 1, 2, 3, 4, 5 এগুলো রয়েছে, এগুলো হচ্ছে সংখ্যাগত মান, এগুলো হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। কিন্তু এখানে কি আলাদা, চিহ্নটা আলাদা বন্ধুরা, এখানে চিহ্নটা আলাদা, এখানে সিম্বলটা আলাদা, এখানে রয়েছে মাইনাস। আর তোমরা এটা নিশ্চয় জানো যে মাইনাস আর প্লাস এই দুটো কি হয়, দুটো বিপরীত হয়। মাইনাস আর প্লাস কি হয়, দুটো বিপরীত হয়। কি হয়, দুটো বিপরীত হয়। মাইনাসের বিপরীত প্লাস, আবার প্লাসের বিপরীত কি হয়, মাইনাস। শুধু এই জিনিসটা মাথায় রাখবে, এটা আশা করি তোমরা নিশ্চয়ই জানো যে মাইনাস আর প্লাস দুটো কি অপোজিট, মাইনাস আর প্লাস দুটো কি হয়, অপোজিট হয়, দুটো কি হয়, বিপরীত হয়। শুধুমাত্র এই জিনিসটা মনে রাখবে যে মাইনাস আর প্লাস অপোজিট হয়। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তো যখন আমরা জানি যে মাইনাস আর প্লাস বিপরীত হয়, তখন আমরা সহজে বলতে পারবো যে সব থেকে বড় ঋণাত্মক সংখ্যা কোনটা। কি করে বলবো বন্ধুরা? দেখো সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা, এটা তো এখনো খুঁজে পাওয়া সম্ভব নয়, তাই তো? সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা, এটা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এবং এটা খুঁজে পাওয়া অসম্ভব। ঠিক তেমনই এর উল্টোটা কি হবে, সব থেকে বড় ঋণাত্মক সংখ্যা, এটা খুঁজে পাওয়া গেছে, এটা খুঁজে পাওয়া সম্ভব, তাই তো? কেন? মাইনাস আর প্লাস আলাদা, ধনাত্মক আর ঋণাত্মক কি আলাদা। তো সুতরাং ধনাত্মকে প্লাসের দিক থেকে পজিটিভে যা কনসেপ্ট হবে, নেগেটিভে তার উল্টো কনসেপ্ট হবে। পজিটিভ আর নেগেটিভ বিপরীত, তার মানে পজিটিভের যা কনসেপ্ট হবে, নেগেটিভে তার উল্টো কনসেপ্ট হবে। পজিটিভের কনসেপ্ট কী ছিল বন্ধুরা? পজিটিভের কনসেপ্ট ছিল যে সব থেকে বড় পজিটিভ নাম্বার কি সেটা খুঁজে পাওয়া যায়নি। এর উল্টোটা কি হবে, সব থেকে বড় নেগেটিভ নাম্বার কি সেটা খুঁজে পাওয়া গেছে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটুকু জেনে গেছি যে সব থেকে বড় নেগেটিভ নাম্বার বা সব থেকে বড় ঋণাত্মক সংখ্যা কি, এটা খুঁজে পাওয়া গেছে। তো চলো আমরা জানার চেষ্টা করি যে ওই সংখ্যাটা কোনটা। এখন আমরা জানার চেষ্টা করব যে সব থেকে বড় ঋণাত্মক সংখ্যা কি, ওই জানার চেষ্টা করব। এটুকু জানি যেটা খুঁজে পাওয়া গেছে সম্ভব। ওকে, আচ্ছা, এবারও একই কনসেপ্ট,
মাইনাস আর প্লাসের কনসেপ্টটা আলাদা, পজিটিভ আর নেগেটিভের কনসেপ্ট আলাদা। বন্ধুরা পজিটিভের কনসেপ্টটা কী ছিল? পজিটিভের কনসেপ্টটা কী ছিল? ধনাত্মকের কনসেপ্টটা কী ছিল? যে সব থেকে ছোট ধনাত্মক সংখ্যা কত বলো তো? সব থেকে ছোট ধনাত্মক সংখ্যা দিস ইজ 1, 1। আচ্ছা, এর উল্টোটা কি হবে? সব থেকে বড় নেগেটিভ নাম্বার, সব থেকে ছোট ধনাত্মক সংখ্যা, সব থেকে বড় নেগেটিভ নাম্বার, দুটো কি আলাদা? তাই তো, দুটো তো আলাদা। নিজেই ভাবনা চিন্তা করে দেখো, নিজে মাথার মধ্যে খেলাও, নিজেই ব্রেনের মধ্যে খেলাও যে সব থেকে ছোট ধনাত্মক সংখ্যা এর উল্টো, এর অপোজিট কি হতে পারে? সব থেকে বড় নেগেটিভ নাম্বার। কি লেখা আছে? সব থেকে ছোট ধনাত্মক সংখ্যা এর উল্টো কি? সব থেকে বড় নেগেটিভ নাম্বার। ওকে, আচ্ছা, সব থেকে ছোট ধনাত্মক সংখ্যা কি ছিল? 1 ছিল। তাহলে সব থেকে বড় নেগেটিভ নাম্বার কি হবে? কি হবে বলো তো? -1, -1 হবে। আচ্ছা, এটা এই কালি দিয়ে লেখা উচিত ছিল, তো যাই হোক, -1। পজিটিভ আর নেগেটিভের কনসেপ্ট আলাদা, এই জিনিসটা তোমার মাথায় রাখবে। পজিটিভের কনসেপ্টটা প্রথমে বুঝবে, তারপরে নেগেটিভে কি কি আছে সেটা তোমরা অটোমেটিক্যালি বার করতে পারবে। যেহেতু পজিটিভ আর নেগেটিভ অপোজিট, তো সুতরাং তাদের কনসেপ্টও কি হবে? অপোজিট হবে, বিপরীত হবে, তাই তো? এইটুকু ক্লিয়ার আমাদের? ওকে, তো পুরো যে সংখ্যা রেখাটা আছে, এই সংখ্যা রেখা থেকে আমরা আলোচনা করে কি কি বিষয় জানতে পারলাম বলো তো? কি কি বিষয় জানতে পারলাম? প্রথমে আমরা জানলাম যে সংখ্যা রেখার একদম মাঝখানে মিডিল পয়েন্টে কি থাকবে? 0 বা 0। ওকে, শূন্যের ডান দিকে, শূন্যের রাইট সাইডে, শূন্যের ডান দিকে, মানে এই দিকটায় যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কি সংখ্যা? সব হচ্ছে ধনাত্মক সংখ্যা, বা এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ সময় যেহেতু স্বাভাবিক সংখ্যা বলা হয়, বেশিরভাগ সময় যেহেতু স্বাভাবিক সংখ্যা শব্দটাকে ইউজ করা হয়, তো তোমরাও বলবে যে শূন্যের ডান দিকে বা 0-র ডান দিকে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে সবই কী সংখ্যা? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এইটুকু জানলাম। তারপরে জানলাম যে তাহলে ন্যাচারাল নাম্বার হচ্ছে শূন্যের ডান দিকে, মানে ন্যাচারাল নাম্বারের যে গ্রুপটা হবে, স্বাভাবিক সংখ্যার যে দল, স্বাভাবিক সংখ্যার যে দলটা হবে বা স্বাভাবিক সংখ্যার যে গ্রুপটা হবে, সেই গ্রুপের মধ্যে কি কি থাকবে? 1, 2, 3, 4, 5, 6, 7 চলতেই থাকবে, এর কোনো শেষ নেই, অসীমগামী চলতেই থাকবে। তো স্বাভাবিক সংখ্যার যে দলটা রয়েছে, তো শুরু হচ্ছে, স্টার্ট হচ্ছে কোটা থেকে? স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে 1, তারপর 2 আসে, তারপর 3 আসে, তো প্রথমে 1 আসে। প্রথমে যখন 1 আসে, তাহলে 1 নিশ্চয়ই ছোট হবে, 1 নিশ্চয়ই সব থেকে ক্ষুদ্রতম হবে, 1 নিশ্চয়ই সব থেকে কী হবে? ক্ষুদ্রতম হবে। তাই আমরা তখন জানতে পারলাম যে সব থেকে ছোট বা ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কোনটা? দ্যাট ইজ নাম্বার 1। সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে সংখ্যা নাম্বার 1। তারপরে আমরা জানলাম এই যে পুরো স্বাভাবিক সংখ্যার যে দল রয়েছে, এই যে পুরো স্বাভাবিক সংখ্যার গ্রুপ রয়েছে, এর মধ্যে আমি যদি শুধুমাত্র একটা জিরোকে অ্যাড করে দিই, তাহলে এই যে পুরো যে গ্রুপটা তৈরি হবে, এই যে পুরো যে দলটা তৈরি হবে, সেটা কি দল বলো তো? অখণ্ড সংখ্যার দল। দেখো অখণ্ড সংখ্যার দলটাকে দেখো। অখণ্ড সংখ্যার দলের মধ্যে কি রয়েছে? 0, 1, 2, 3, 4। বন্ধুরা 1, 2, 3, 4 এখান থেকে শুরু হচ্ছে। বন্ধুরা 1, 2, 3, 4 এগুলো কি? স্বাভাবিক সংখ্যার দল। এই স্বাভাবিক সংখ্যার মধ্যে আমি শুধুমাত্র একটা জিরোকে অ্যাড করেছি, একটা জিরোকে ঢুকিয়েছি, তাহলে পুরো যে দলটা তৈরি হবে সেটা কি দল? অখণ্ড সংখ্যার দল। ক্লিয়ার? তারপরে আমরা দেখলাম সংখ্যারেখায় আরও জিনিস দেখলাম। সংখ্যারেখে এরপর আমরা দেখলাম যে শূন্যের বাঁ দিকে থাকে নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা। শুরু হচ্ছে -1, -2, -3, -4, -5 এই করে শুরু হচ্ছে। তখন আমরা জানলাম যে সব থেকে বড় ঋণাত্মক সংখ্যা
সব থেকে বড় নেগেটিভ নাম্বার কোনটা? -1। কি করে বার করলাম, কি করে খুঁজলাম? কারণ পজিটিভ আর নেগেটিভ কি অপোজিট। পজিটিভ আর নেগেটিভ অবশ্যই আলাদা, কিন্তু এই দুটো কি অপোজিট বা বিপরীত। দুটো হচ্ছে অপোজিট বা বিপরীত, পজিটিভ আর নেগেটিভ। তো সুতরাং বন্ধুরা পজিটিভের যে কনসেপ্ট হবে নেগেটিভের তার কি হবে উল্টো কনসেপ্ট, যেহেতু দুটো বিপরীত বা দুটো অপোজিট। এই কনসেপ্ট অনুযায়ী আমরা বার করলাম সব থেকে বড় ঋণাত্মক সংখ্যা। সব থেকে বড় ঋণাত্মক সংখ্যা এর উল্টোটা কি হবে? সব থেকে বড় ধনাত্মক সংখ্যা, যেটা খুঁজে পাওয়া যায়নি, এর উল্টো খুঁজে পাওয়া গেছে। তাহলে সব থেকে বড় ঋণাত্মক সংখ্যা খুঁজে পাওয়া গেছে, তাহলে কি সংখ্যাটা কি এখন আমরা খুঁজবো। তো খোঁজার সময় আমরা কি করলাম? একই কনসেপ্ট, পজিটিভ আর নেগেটিভ যেহেতু উল্টো অপোজিট, এই কনসেপ্টটাকে আমরা আবার ব্যবহার করলাম। দেখলাম যে সব থেকে বড় নেগেটিভ নাম্বার এর উল্টো কি হতে পারে? সব থেকে ছোট ধনাত্মক সংখ্যা, যেটা কি 1 ছিল। তাহলে এখানেও কি হবে? 1 হবে, শুধু কি আলাদা হবে? মাইনাস। এখানে +1 ছিল, এখানে -1। তাহলে বোঝা গেছে? তাহলে সব থেকে ছোট ধনাত্মক সংখ্যা বা সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি 1, আর সব থেকে বড় ঋণাত্মক সংখ্যা কি -1। আর অখণ্ড সংখ্যা মানে কি 0, 1, 2, 3, 4, 5, এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এই ছিল সংখ্যা রেখা থেকে আমরা এই জিনিসগুলো আমরা জানতে পারি, এই বেসিক জিনিসগুলো আমরা জানতে পারি। এইবারে আমরা একটা নতুন জিনিস জানবো, সেটা হচ্ছে, দাঁড়া একটু ওয়েট করো বন্ধুরা। সেটা হচ্ছে এই যে পুরো যে সংখ্যা রেখাটা আছে, পুরো যে সংখ্যা রেখাটা আছে, তাই তো, মানে আমি বলতে পারি সংখ্যা রেখাকে আমি কিভাবে লিখতে পারি। আমি লিখব যে সংখ্যা রেখা মানে কি সেটা আমি লিখব। আমি লিখব যে সংখ্যা রেখা ইকুয়াল টু কি অখণ্ড সংখ্যার দলটা, অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার মধ্যেই তো স্বাভাবিক সংখ্যা পড়ে যাচ্ছে, তাই না? অখণ্ড সংখ্যার মধ্যেই তো স্বাভাবিক সংখ্যার দল রয়েছে। অখণ্ড সংখ্যা মানে কি? অখণ্ড সংখ্যা মানে 0 প্লাস স্বাভাবিক সংখ্যা, তাই তো? অখণ্ড সংখ্যার মানে কি 0 প্লাস স্বাভাবিক সংখ্যা। অখণ্ড সংখ্যার মানে কি 0 প্লাস স্বাভাবিক সংখ্যা। অখণ্ড সংখ্যার মানে 0 প্লাস স্বাভাবিক সংখ্যা। তো অখণ্ড সংখ্যা আর এই ঋণাত্মক সংখ্যা, অখণ্ড সংখ্যা আর এই ঋণাত্মক সংখ্যা, এই হচ্ছে সংখ্যা রেখা, তাই তো? সংখ্যা রেখাকে আমরা এইভাবে লিখতে পারি যে সংখ্যা রেখা সমান সমান অখণ্ড সংখ্যা যোগ অখণ্ড সংখ্যা প্লাস ঋণাত্মক সংখ্যা, অখণ্ড সংখ্যা প্লাস নেগেটিভ নাম্বার। বন্ধুরা অখণ্ড সংখ্যা মানে কি 0 প্লাস স্বাভাবিক সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কি 0 প্লাস স্বাভাবিক সংখ্যা। কেননা অখণ্ড সংখ্যার যে গ্রুপটা রয়েছে, এই যে অখণ্ড সংখ্যার যে গ্রুপটা রয়েছে বা অখণ্ড সংখ্যার যে দলটা রয়েছে, তার মধ্যেই দেখো স্বাভাবিক সংখ্যার দলটা অলরেডি রয়েছে, শুধুমাত্র 0টাকে অ্যাড করা হয়েছে। এই হচ্ছে সংখ্যা রেখা। তাহলে পুরো যে টোটাল সংখ্যা রেখা সেটাকে আমরা এক্সপ্লেন করতে পারলাম এবং আমরা পুরো বুঝে গেছি যে সংখ্যা রেখা থেকে কি কি আমরা জানতে পারি। সংখ্যা রেখা দেখে, একটা নাম্বার লাইন দেখে আমরা কি কি জিনিস জানতে পারি সেটা আমরা এক্সপ্লোর করতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছি সবাই, আশা করি যারা ভিডিওটা দেখছে তারা আশা করি সবাই এতক্ষণে বুঝে গেছে। তো এই যে পুরো যে সংখ্যা রেখা, এই যে পুরো যে সংখ্যা রেখা মানে অখণ্ড সংখ্যা আর এই নেগেটিভ নাম্বার, অখণ্ড সংখ্যা আর এই নেগেটিভ নাম্বার, এই যে পুরো যে সংখ্যা রেখা, এই পুরো সংখ্যা রেখাকে বলা হচ্ছে, পুরো সংখ্যা রেখাকে বলা হচ্ছে, পুরো সংখ্যা রেখাকে বলা হচ্ছে, এই যে পুরো সংখ্যা রেখা, এই পুরো সংখ্যা রেখাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই ভিডিওর একদম ফার্স্ট টপিক, একদম প্রথম টপিক কি ছিল মনে করে দেখো,
পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা বোঝানোর জন্য এত কিছু অবশ্যই তোমাকে আগে জানতে হবে। মানে পূর্ণ সংখ্যার মধ্যে এইগুলো রয়েছে, ঠিক আছে। পুরো যে সংখ্যা রেখা, এই পুরো সংখ্যা রেখাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। পুরো সংখ্যা রেখাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এটা আপাতত মানে আমরা এতক্ষণ যে বিষয়গুলো বুঝলাম সেখান থেকে পরে জানতে পারবে যে না, পুরো সংখ্যা রেখাকে কিন্তু পূর্ণ সংখ্যা বলা হয় না। পূর্ণ সংখ্যা মানে আছে, পূর্ণ সংখ্যা মানে আছে। পূর্ণ সংখ্যা মানে এই যে স্বাভাবিক সংখ্যা থাকবে, ঋণাত্মক সংখ্যা থাকবে আর জিরো থাকবে। মানে এই অখণ্ড সংখ্যা থাকবে আর ঋণাত্মক সংখ্যা থাকবে, ঠিক আছে। পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে শুধুমাত্র কথাটা মনে রাখবে, এই শব্দটা মনে রাখবে। কেন মনে রাখবে আমি পরে বলছি। পূর্ণ সংখ্যা মানে শুধুমাত্র, ঠিক আছে, বা অনলি। পূর্ণ সংখ্যা মানে শুধুমাত্র। এই বিষয়টা চাইলে তোমরা খাতায় একটা জায়গায় তোমরা নোট করে নিতে পারো, খাতায় একটা জায়গায় তোমরা লিখে নাও যে পূর্ণ সংখ্যা সমান সমান অখণ্ড সংখ্যা প্লাস ঋণাত্মক সংখ্যা। পূর্ণ সংখ্যা সমান সমান অখণ্ড সংখ্যা প্লাস ঋণাত্মক সংখ্যা। তো বন্ধুরা, অখণ্ড সংখ্যা মানে কি সেটা আমরা জানি। ওর মধ্যে স্বাভাবিক সংখ্যা রয়েছে আর জিরো রয়েছে। আর ঋণাত্মক সংখ্যা মানে এই -1, -2, -3, -4, -5, ঠিক আছে। ঋণাত্মক সংখ্যা মানে -1, -2, -3 চলতে থাকছে। এগুলো হচ্ছে সব কি ঋণাত্মক সংখ্যা। তো এই ধনাত্মক সংখ্যা বলো বা ঋণাত্মক সংখ্যা বলো বা জিরো বলো, পুরো নিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যার দল। পুরো নিয়ে হচ্ছে একটা পূর্ণ সংখ্যার দল, ঠিক আছে বন্ধুরা। পুরো নিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যার দল। এর মধ্যে এই যে স্বাভাবিক সংখ্যার যে দলটা রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 চলতে থাকছে, এগুলো কি সংখ্যা? মানে এগুলো কি ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা? শুধুমাত্র স্বাভাবিক সংখ্যার কথা আমি বলছি। স্বাভাবিক সংখ্যা এগুলো কি ধরনের সংখ্যা? এগুলো কি ধনাত্মক সংখ্যা না এগুলো ঋণাত্মক সংখ্যা? অবশ্যই ধনাত্মক সংখ্যা। তাই এগুলো হচ্ছে সব ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এগুলো হচ্ছে সব ঋণাত্মক সংখ্যা। তাই এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলোকে যেমন আমরা স্বাভাবিক সংখ্যা বলছি, তেমন এটাকেও আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাও কিন্তু বলতে পারি, ঠিক আছে। এটাকে আমরা যেমন স্বাভাবিক সংখ্যা বলছি, সেরকম এটাকে আমরা বলতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যার স্বাভাবিক সংখ্যা কিন্তু এক, গুলিয়ে ফেলবে না। ধনাত্মক পূর্ণ সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা কিন্তু একই বিষয়, আলাদা কোনো কিচ্ছু না, একই বিষয়। ধনাত্মক সংখ্যা বলো, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলো, স্বাভাবিক সংখ্যা বলো, সব কিন্তু এক, কোনোটাই কিন্তু আলাদা না, ঠিক আছে। সব কিছুর মানে এক। ধনাত্মক সংখ্যা মানেও আমরা 1, 2, 3, 4, 5 এরকম বুঝি। স্বাভাবিক সংখ্যা মানেও আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এটাও বুঝি। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা মানেও তাই 1, 2, 3, 4, 5, আলাদা কিন্তু নয়, কোনো ক্ষেত্রে আলাদা নয়, ঠিক আছে। এগুলো হচ্ছে সব ঋণাত্মক সংখ্যা, -1, -2, -3, -4, -5। তাই এগুলোকে আমরা কি বলবো? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি বলবো? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এগুলোকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর এই জিরো এটাও পূর্ণ সংখ্যা, ঠিক আছে। জিরো এমন একটা সংখ্যা, আমি এটা আগে ভিডিওতে জানিয়েছি, বলেছি যে 0 বা 0 এটা এমন একটা সংখ্যা যেটা কিনা ধনাত্মকও নয় আবার ঋণাত্মকও নয়, তাই তো। 0 এমন একটা সংখ্যা যেটা কি ধনাত্মক নয় আবার ঋণাত্মকও নয়, ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। 0 এমন একটা সংখ্যা যেটা ধনাত্মকও হবে না ঋণাত্মকও হবে না, এটা আমি আগে ভিডিওতে বলেছি। তাই 0কে আমরা কি বলবো? আমরা অখণ্ড সংখ্যাও বলতে পারি। এই যে
অখণ্ড সংখ্যাও বলতে পারি, আবার এটাকে আমরা পূর্ণ সংখ্যাও বলতে পারি। ঠিক আছে, আলাদা কিচ্ছু নয়। শূন্যকে আমরা অখণ্ড সংখ্যাও বলতে পারি, আবার পূর্ণ সংখ্যাও বলতে পারি। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা যে বিষয়টা আমরা বুঝলাম সেটা হচ্ছে পুরো যে সংখ্যা রেখা, এই পুরো সংখ্যা রেখা থেকে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করলাম, ঋণাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করলাম, আর মাঝখানে রয়েছে শূন্য বা জিরো, এই পুরো গ্রুপটাকে, এই পুরো দলটাকে বলা হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পুরো দলটাকে বলা হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। ঠিক আছে, যার মধ্যে আছে কি? পূর্ণ সংখ্যার মধ্যে আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কোনটা বন্ধুরা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকেই বলা হচ্ছে কি সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা। মানে 1 2 3 4 5 6 7 8 9 10 চলতেই থাকছে, এর কোনো শেষ নেই, তাই তো? এই পুরো স্বাভাবিক সংখ্যার গ্রুপটাকে বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর কি রয়েছে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? নেগেটিভ নাম্বার, -1 -2 -3 -4 -5 এগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আর এই যে শূন্য, এটাকে আমরা কি বলবো? জিরো বা শূন্য। এ তো ধনাত্মকও হতে পারে না, আবার ঋণাত্মকও হতে পারে না, তাই না? শূন্য হচ্ছে এমন একটা সংখ্যা যেটা ধনাত্মকও হতে পারে না, ঋণাত্মকও হতে পারে না। তাহলে এটাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বলতে পারি, আবার এটাকে আমরা অখণ্ড সংখ্যাও বলতে পারি। ঠিক আছে, তো আপাতত সংখ্যা রেখা দেখে বা সংখ্যা রেখা থেকে আমরা বেসিক এই জিনিসগুলো জানতে পারি। বেসিক যে বিষয়গুলো জানতে পারি সেগুলো হচ্ছে এই পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, জিরো, এগুলো সম্পর্কে আমরা জানতে পারি। এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি এই পূর্ণ সংখ্যার ব্যাপারটা কি সেটা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এইবার আমি চলে যাচ্ছি নেক্সট টপিকে। আচ্ছা, তো নেক্সট টপিকে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখি। এই যে লাইনটা, এটা তোমরা আরেকবার মানে বলে রাখছি, আবারও রিপিট করছি। এই যে লাইনটা, এটা তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে রাখবে, আর বিশেষ করে অনলি এটাও লিখে রাখবে, সব লিখে রাখবে যে পূর্ণ সংখ্যা ইকুয়াল টু অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা প্লাস ঋণাত্মক সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে জিরো প্লাস স্বাভাবিক সংখ্যা। আর এটা শুধুমাত্র অনলি শুধুমাত্র পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যাই বোঝাবে। অখণ্ড সংখ্যা মানে জিরো প্লাস স্বাভাবিক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা মানে এক্ষেত্রে -1 -2 -3 এরকম জাতীয় ঋণাত্মক সংখ্যা, মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বোঝাবে। ঠিক আছে, কেন লিখে রাখবে এবং অনলি বা শুধুমাত্র এটা কেন লিখে রাখবে এটা আমি একটু বাদেই বলছি, একটু পরেই বলছি। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আচ্ছা, মূলদ সংখ্যা সম্বন্ধে এখন আমরা বিস্তারিত আলোচনা করব, যেটা ছিল ভিডিওর সেকেন্ড টপিকে। মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে কি? মূলদ সংখ্যা মানে বেসিক্যালি যেটা সাধারণত বলা হয় সেটা হচ্ছে, আমি লিখছি, যেটা সাধারণত বলা হয়ে থাকে সেটা আমি এখন লিখছি, যে সংখ্যাকে p/q আকারে লেখা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে যেসব সংখ্যাকে p/q আকারে লেখা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, p/q মানে কি? মানে ব্যাপারটা কি বোঝাচ্ছে? একদম বেসিক একটা জিনিস আমি বোঝাচ্ছি। এই p/q মানেটা কি? ভগ্নাংশ, মানে ভগ্নাংশ আকারে বোঝাচ্ছে, তাই তো?
তো যে সংখ্যাকে বলতে পারি যে ভগ্নাংশ আকারে লেখা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, পি বাই কিউ মানেটা কি? একটা ভগ্নাংশ স্টাইল বোঝাচ্ছে, একটা ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশ আকারে বোঝাচ্ছে, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, এটা একটা বেসিক আইডেন্টিটি, মানে একটা বেসিক একটা পরিচয়। ঠিক আছে, ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি। ঠিক আছে, তোমার নাম কি? তো তোমার যা নাম হবে সেটা হচ্ছে তোমার পরিচয়। ধরো তোমার নাম হচ্ছে রণজিৎ, তোমার নাম হচ্ছে রণজিৎ। তো এই রণজিৎ নামটা হচ্ছে তোমার একটা বেসিক পরিচয়, একটা বেসিক পরিচয়। তারপরেও তো তোমার আরও পরিচয় আছে, তাই না? সব মানুষেরই প্রথম পরিচয় কি? তার নাম। তারপরে তার পরিচয় কি হতে পারে? তার হয়তো এডুকেশান, মানে কোয়ালিফিকেশান বলা যায়, বা তার কাস্ট কি, মানে আস্তে 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 তার পরিচয়টা পাওয়া যায়। ঠিক আছে, তো সেরকমই এই মূলদ সংখ্যার একটা বেসিক পরিচয় হচ্ছে যে মূলদ সংখ্যাকে আমরা মূলত ভগ্নাংশ আকারে, মানে পি বাই কিউ আকারে লিখতে পারি। ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে লব বাই হর। ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে হচ্ছে লব বাই হর। ধরো আমি বললাম 2/5, 2/5। এখানে লব কি আর হর কি? লব হচ্ছে একটা ভগ্নাংশের ওপরে একটা ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশের ওপরে এই ভগ্নাংশ, তো এই ভগ্নাংশের ওপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে লব, আর ওই ভগ্নাংশের নিচে এইখানে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে হর। তাহলে 2/5, এখানে লব কত? 2, আর হর কত? হর হচ্ছে 5। বোঝা গেছে? এটা হচ্ছে একটা ভগ্নাংশ। তো আমি যে সংখ্যাগুলোকে, ধরো 2/5, এটাকে আমি ভগ্নাংশ আকারে লিখেছি, তো এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। এটা হচ্ছে একদম বেসিক পরিচয়, এটা হচ্ছে একদম একটা বেসিক পরিচয়। ঠিক আছে, এবারে আস্তে আস্তে এর পরিচয়টা বাড়বে, আস্তে আস্তে পরিচয়টা বাড়বে। যেমন আস্তে আস্তে এর একটা পরিচয় আছে, সেটা হচ্ছে, আরও একটা পরিচয় আছে, এটা বেসিক পরিচয়। যে সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ আকারে বা পি বাই কিউ আকারে লিখতে পারি সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এটা হচ্ছে একদম বেসিক পরিচয়। এবার আস্তে আস্তে পরিচয়টা বাড়ছে। প্রথম পরিচয়, তেমন একটা পরিচয় হচ্ছে কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে। কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে। কিউ মানে কি বলতো? কিউটা এখানে কি? কিউটা হচ্ছে এখানে হর, তাই তো? আমি যদি বলি যে পি বাই কিউ, এটা কি? একটা ভগ্নাংশ। তাহলে লব কোনটা? লব হচ্ছে পি, লব হচ্ছে পি। আর এই কিউটা কি? কিউটা হচ্ছে হর। তো এই হর নট ইকুয়াল টু 0 হতে হবে। মানে একটা আমি ভগ্নাংশ লিখেছি, সেই ভগ্নাংশের আমি হরের জায়গায় 0 লিখতে পারবো না। ভগ্নাংশ আমি হরের জায়গায় 0 লিখতে পারবো না। তাহলে কি হবে? যদি আমি 0 লিখি তাহলে ওটা মূলদ সংখ্যা হবে না। একটা এক্সাম্পল, ধরো আমি লিখলাম 5/0, 5/0, এটা মূলদ সংখ্যা নয়। এটা কি? এটা কি মূলদ সংখ্যা? এটা কি মূলদ সংখ্যা? না, এটা মূলদ সংখ্যা নয়। 5/0 কেন মূলদ সংখ্যা নয়? কারণ আমি এখানে কি করেছি? এখানে আমি হরের জায়গায় কত লিখেছি? 0, বা হরের জায়গায় কত লিখেছি? 0। তাই এটা মূলদ সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে হরের জায়গায় যদি আমি 0 লিখি সেটা মূলদ সংখ্যা হবে না। কিউ নট ইকুয়াল টু 0, এইটা আরেকটা পরিচয়। আস্তে আস্তে বাড়ছে, পরিচয়টা বাড়বে। ঠিক আছে, তারপরে আরেকটা পরিচয় রয়েছে, আরেকটা পরিচয় রয়েছে, সেটা হচ্ছে আচ্ছা, সব মূলদ সংখ্যা ভগ্নাংশ। আচ্ছা দাঁড়াও, কিউ নট ইকুয়াল টু 0, এটা আমরা জানলাম যে কিউ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এটা মূলদ সংখ্যা হবে। আর যদি কিউ ইকুয়াল টু 0 হয়, যেমন এটা, এটা মূলদ সংখ্যা নয়।
ঠিক আছে, এটা মূলদ সংখ্যা নয়। আচ্ছা, আস্তে আস্তে পরিচয়টা বাড়ছে। মানে মূলদ সংখ্যা কি আমাদেরকে তো চিনতে হবে, তাই না? মূলদ সংখ্যা কি আমাদেরকে তো চিনতে হবে। তো চেনার জন্যই এর কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি এখন লিখছি। সব পূর্ণ সংখ্যাই মূলদ। সব পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা। সব পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, এই জিনিসটা খেয়াল রাখবে। সব পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। সব পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। সব পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 5 এগুলো মূলদ সংখ্যা। -1 -2 -3 ওগুলো পূর্ণ সংখ্যা। 0 এটাও পূর্ণ সংখ্যা, তাহলে এটাও মূলদ সংখ্যা। ঠিক আছে, সব পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। তো আমি আরও কিছু বৈশিষ্ট্য আছে, তো এটা এখন লিখতে হবে। তো তোমরা একটা কাজ করবে, এই জিনিসটা তোমরা খাতায় নোট করে রাখবে। ঠিক আছে, আমি সরে যাচ্ছি, ভিডিওটা পজ করবে, করে এই জিনিসটা তোমরা খাতায় নোট করে নেবে। আচ্ছা, 3 নম্বর বৈশিষ্ট্য, মোটামুটি 4 থেকে 5টি বৈশিষ্ট্য যদি আমরা জানতে পারি, তাহলে আমরা প্রায় 90% মূলদ সংখ্যা সম্বন্ধে আমরা জেনে যাব। মানে মূলদ সংখ্যার 90% কনসেপ্ট আমরা জেনে যাব যদি আমরা মোটামুটি 4 থেকে 5টি বৈশিষ্ট্য আমরা জানতে পারি। ঠিক আছে, আচ্ছা, সব পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে নন টার্মিনেটিং repeating decimal, non terminating repeating decimal সংখ্যা মূলদ সংখ্যা নয়। নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল সংখ্যা এগুলো মূলদ সংখ্যা হতে পারে না। এগুলো মূলদ সংখ্যা হতে পারে না। এর মানেটা কি? নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল, এটা আশা করি তোমরা অনেকে প্রথম শুনছো, ইংলিশ টার্ম তো তাই প্রথম শুনছো, কিন্তু আশা করি এটা তোমরা জানো। নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল এর বাংলা ঠিক একটা আমার মনে নেই, বাংলা মানেটা কি ঠিক একটা মনে নেই আমার। ঠিক আছে, যদি আমি বলি তাহলে এটা ভুল হবে বাংলা মানে। ঠিক আছে, নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল এর মানেটা কি সেটা আমি পরের দিন বলে দেব। তো এখন আমার এই মুহূর্তে বাংলা মানেটা মনে পড়ছে না, তাই তোমরা আগে বিষয়টা বোঝো। আচ্ছা, এই 1 আর 2 নম্বর বৈশিষ্ট্যটা তোমরা খাতায় লিখে নাও, তাহলে আমার এখানে বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল সংখ্যা মূলদ সংখ্যা নয়। তো আমাদের জানতে হবে, সেটা পরে আসি, আগে জানতে হবে নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল এই সংখ্যাটা মানে কি, মানে কি বোঝাচ্ছে। দেখো, আমরা আস্তে আস্তে যাই। ঠিক আছে, টার্মিনেট, টার্মিনেট করা মানে কি? টার্মিনেট এই কথাটার মানে আগে আমাদের বুঝতে হবে। টার্মিনেট, টার্মিনেট মানেটা কি এই জিনিসটা আমাদের জানতে হবে। টার্মিনেট মানেটা হচ্ছে, ধরো 5/10, এটাকে কিভাবে লেখা যায়?
0.5, 2/100 কীভাবে লেখা যায় 0.02, ধরো 3/5 এটা মানে কত 3/5 এটা মানে হচ্ছে 0.6, 3/5 এটা মানে হচ্ছে 0.6। হয়তো তোমরা অনেকে আছো যারা ভিডিওটা দেখছো তারা হয়তো জানো না যে এই জিনিসগুলো আমরা কী করে বার করছি। কোনো সমস্যা নেই, আমি সব কিছু কভার করাবো। তো এখন যদি আমি আলোচনা করতে চাই যে 5/10 কী করে 0.5 হচ্ছে, তো এটা একটু দেরি হবে। তাও জেনে রাখো 5/10 তো 10, এখানে কটা শূন্য আছে, একটা শূন্য আছে, তাই দশমিকের পর শুধু 5 বসবে। এখানে 2/100 আছে, কটা শূন্য, দুটো শূন্য আছে, তাই দশমিকের পর 2 বসবে। কিন্তু যদি দশমিকের পর 2 বসে তাহলে কি হবে, যদি দশমিকের পর 2 বসে তাহলে ওটা 2/10, আমাকে আনতে হবে 2/100। এর জন্য 2 এর আগে একটা 0 অ্যাড করতে হবে। আমি একই রকমভাবে যদি বলি 3/1000 কত হবে, এবার দশমিকের পর কি বসবে, 3টে শূন্য আছে, 3 বসাবো, আমাকে কত আনতে হবে, 1000 আনতে হবে, একটা শূন্য। বন্ধুরা একটা শূন্য যদি বসায় তাহলে তো 3/100 আর একটা শূন্য বসাতে হবে। এইভাবে তোমরা ভেঙে করবে, ঠিক আছে। আমি উদাহরণ সাপেক্ষে আরেকটা দিচ্ছি, বলো তো 4 এত কত হবে, এটা 4 কত লিখেছি, এটা 4/10,000 কত হবে, এটা করো দেখি, এটা তোমরা কেমন বুঝলে। 0.4 লিখবো, শূন্য লিখবো, কত হলো 4/100, আরেকটা শূন্য লিখবো, 4/1000 আরেকটা শূন্য, 4/10,000, ঠিক আছে। এইটুকু আশা করি ক্লিয়ার। আর এই যে 3/5, এই 3/5 মানে 0.6, এটা আসলো কি করে, এটা তোমরা ক্যালকুলেটারে বসিয়ে দেখবে যে 3/5 কত, 0.6, ঠিক আছে। আমি আরও কিছু এক্সাম্পল নিচ্ছি 3/5 মানে হচ্ছে 0.6। আচ্ছা, মনে করো 2/5 এটা মানে হয় 0.4, এটা মানে 0.4, ওকে। আচ্ছা, এই জায়গায় আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো 3/2 এটা মানে হয় 1.5, 3/2 মানে কত হয় 1.5। তো এগুলো দেখো, আমি এখন বোর্ডে এই যে উদাহরণগুলো নিয়েছি এগুলো সব টার্মিনেট হয়ে যাচ্ছে, মানে এগুলোকে আমরা দশমিকে ভাঙতে পারছি, এবং দশমিকে ভাঙার পরে কিন্তু কোনো সংখ্যা মানে এরকম নেই যে কোনো সংখ্যা বারবার চলে আসছে। আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, তো আসলে বুঝতে হবে। ধরো 2/7, ঠিক আছে, 2/7 এটা কিন্তু টার্মিনেট হবে না, 2/7 এটা 0 কিছু একটা আসবে ঠিকই, কিন্তু এইটা টার্মিনেট হওয়া মানে কি, টার্মিনেট হওয়া মানে পয়েন্টের পরে এই যে দশমিক বা এই পয়েন্টের পরে, দশমিক বা পয়েন্টের পরে খুব একটা বেশি সংখ্যা থাকবে না। টার্মিনেট মানে কি, ওই ভাগটা মিলে যাওয়া, এক কথা টার্মিনেট মানে হচ্ছে ভাগটা মিলে যাওয়া। আমি যে ডিভাইড করছি, যে ডিভিশন, এই ভাগটা যাতে মিলে যায় সেটা মানে টার্মিনেট, এটুকু ক্লিয়ার। টার্মিনেট মানে ভাগটা যাতে মিলে যায়, ঠিক আছে। 5/10 এই ভাগটা মিলে যায়, মিলে গেলে কত আসে 0.5। 2/100 এই ভাগটা মিলে যায়, কত আসে বন্ধুরা 0.02। 2/5 ভাগটা মিলে যায়, কত আসে 0.4। কিন্তু এই 3/2 1.5 আসে। 3/5 ভাগটা মিলে গেলে আসে 0.6। 4/10,000 ভাগটা মিলে গেলে আসে 0.000, তারপর 4 আসে 000, ঠিক আছে। কিন্তু 2/7 এটা তোমরা ক্যালকুলেটারে বসাবে, দেখবে ভাগটা মিলবে না। ক্যালকুলেটারে বসানো কি দরকার, তোমরা ভাগ করবে, এটা মিলবে না। 2/7 এটা মিলবেই না কোনোভাবে, কিন্তু এটা মিলবেই না। তো না মিললে ওটা কি হয়ে যায়, নন টার্মিনেট। যদি একটা ভাগ যদি না মানে মিলে যায়
মানে একটা ভাগে যদি কোনো ভাগশেষ যদি শূন্য না আসে, ভাগশেষ যদি জিরো না আসে, তাহলে কি ভাগটা মিলছে না, তখন সেটা কি হয়, নন টার্মিনেট। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার। তো নন টার্মিনেটিং রিপিটিং, রিপিটিং মানে হচ্ছে নন টার্মিনেট মানে ভাগটা কি মিলছে না, অর্থাৎ ভাগশেষ কোনোভাবে শূন্য কিন্তু আসছে না, ঠিক আছে। রিপিটিং মানে রিপিট হচ্ছে। ধরো 0.454545454545 এরকম করতে করতে সারাদিন লেগে যাবে, কিন্তু ভাগটা কিন্তু মিলবে না। 4 5, আমি একটা এক্সাম্পল নিয়েছি, 4 5 4 5 4 5 4 5, 0.3333333 ভাগটা কিন্তু মিলবে না। দেখো রিপিট হচ্ছে, এখানে 4 5 রিপিট হয়েছে, এখানে 3 রিপিট হয়েছে। 0.741 তোমরা নিজেরাই নিজেদের মতো এরকম এক্সাম্পল নিতে পারবে। এখানে দেখো মিলছে না, এখানে 741 রিপিট হয়েছে, এখানে 3 রিপিট হয়েছে, এখানে 4 5 রিপিট হয়েছে। তাই এগুলোকে লেখা হয় 0.45। 4 5-এর মাথায় একটা কি থাকে, একটা বার, একটা দাগ থাকে, বার থাকে। 0.3 বার, এটা 0.741 বার, কারণ 741 রিপিট হয়েছে। এগুলোকে আমরা এই সংখ্যাগুলোকে এইভাবে লেখা হয়, ঠিক আছে। যেগুলো রিপিট হয়, এই যে রিপিট হচ্ছে 4 5 রিপিট হচ্ছে, 3 রিপিট হচ্ছে, 7 4 1 রিপিট হচ্ছে, এর রিপিটিং যেগুলো হয় সেগুলোকে এভাবে লেখা হয়। যে সংখ্যাগুলো রিপিট হচ্ছে তাদের মাথায় বার থাকে। এই যে 4 5 রিপিট হচ্ছে, তাই 4 আর 5-এর মাথায় একসঙ্গে বার। শুধুমাত্র 3টা রিপিট হয়েছে, তাই 3-এর মাথায় বার। এখানে 7 4 1 রিপিট হচ্ছে, তাই এখানে 7 4 1 3টের মাথায় বার। তো যাই হোক, এগুলো হচ্ছে সব দশমিক সংখ্যার মধ্যে আছে। দশমিক সংখ্যা নিয়ে একটা আলাদা টপিক আছে, সেটা নিয়ে যখন আমি আলোচনা করব, আমি পুরো ডিটেলে আলোচনা করব। আপাতত একদম আমি ছুঁয়ে বেরিয়ে যাচ্ছি, কেননা আমাকে এই জিনিসটা বুঝতে হবে। তো আমি যেহেতু মূলদ সংখ্যা করছি, মূলদ সংখ্যা নিয়ে ডিটেলে আলোচনা করছি, তাই এগুলোকে আমি একদম ছুঁয়ে বেরিয়ে যাব। দশমিক সংখ্যা নিয়ে যখন আমি আলোচনা করব, পুরো একটা ডিটেল টপিক আছে, তখন আমি ডিটেলে আলোচনা করব এগুলো সম্পর্কে, ঠিক আছে। তাই এগুলো কি, এগুলো দেখো টার্মিনেট হচ্ছে না, ভাগশেষ মিলছে না, মানে ভাগশেষ মানে জিরো আসছে না, তাই তো, ভাগশেষ জিরো আসছে না। ভাগফলগুলো এরকম আসছে 0.45 বার, 0.3 বার, 0.74 একবার, মানে কি এগুলো রিপিট হচ্ছে, এগুলো রিপিট হচ্ছে। তাই এগুলো নন টার্মিনেটিং, টার্মিনেট হচ্ছে না, আবার রিপিট হচ্ছে। তো এই নন টার্মিনেটিং রিপিটিং দশমিক সংখ্যা, ডেসিমেল মানে দশমিক, ঠিক আছে। তো নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল সংখ্যা মানে এই সংখ্যাগুলো কোনোভাবেই মূলদ সংখ্যা নয়, ঠিক আছে। তো আপাতত আমরা 3টে বৈশিষ্ট্য জানলাম। তো এই 3টে বৈশিষ্ট্যের ভিত্তিতে আমি বেশ কিছু এক্সাম্পল এখানে দিচ্ছি। তো তোমাদের গেস করে বলতে হবে যে কোনটা মূলদ সংখ্যা, মানে 3টে বৈশিষ্ট্যের ভিত্তিতে বলতে হবে কোনটা মূলদ সংখ্যা আর কোনটা মূলদ সংখ্যা নয়। আমি এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিলাম 3/5, ধরো 4 নিলাম, আচ্ছা 2টা 4 নিলাম, 3এরটা ধরো আমি লিখলাম হচ্ছে 0.45 লিখলাম, 4এরটা ধরো লিখলাম হচ্ছে √2, ঠিক আছে। আচ্ছা 5এরটা √2 লিখলাম, 5এরটা লিখলাম হচ্ছে 4/5, আচ্ছা 6, মোটামুটি 10টা আমি দিচ্ছি। 6 কত লেখা যায়, -4, ঠিক আছে। 7এরটা হচ্ছে -10/12, ঠিক আছে। 8এরটা -10/12 হলো। 8এরটা হচ্ছে √7,
9, 9টা হচ্ছে √9, √9, 9টা 9 তো 9, 10, 10, 10-এ কী দেওয়া যায় বলো তো বন্ধুরা? 10-এ হচ্ছে ধরো 3/5 + 1, যাই হোক এটা ক্যালকুলেট করতে হবে। তো এবার বলো দেখি কোনটা মূলদ সংখ্যার কোনটা মূলদ সংখ্যা নয়, কোনটা মূলদ সংখ্যা কোনটা মূলদ সংখ্যা নয়। 3/5 এটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? প্রথমত এটাকে p/q আকারে লেখা গেছে p/q, q ≠ 0 আছে q ≠ 0 আছে। আচ্ছা, আর কি এটাকে টার্মিনেট করা যায়? অবশ্যই টার্মিনেট করা যায়। একটু আগে দেখালাম এটা টার্মিনেট করলে আসে 0.6, এটা টার্মিনেট করলে আসে কত? 0.6 আসে। 4 এটা কি মূলদ সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা। কেন? এটাকে p/q আকারে লেখা যায় বন্ধুরা? অবশ্যই যায়। কেন যায় না? 4/1, 4 মানেই তো 4/1। q ≠ 0 আছে। আর কি বলেছিলাম? সব পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, সব পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। 4 কি পূর্ণ সংখ্যা নয়? পূর্ণ সংখ্যা, তো এটা মূলদ সংখ্যা অনায়াসে হবে। 0.45 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 45/100, p/q আকার আছে, q ≠ 0 আছে। আচ্ছা, 45/100 এটা টার্মিনেট করা যায়? অবশ্যই ভাই, টার্মিনেট করা গেলেই তো 0.45 আসছে, তাই না? এটাকে যদি আমরা টার্মিনেট করি তাহলে তো এটা 0.45 আসছে, ভাগ করলে এটা 0.45ই আসছে, তাই না? 0.45 আসছে এটা। আচ্ছা, -10/12 এটা কি মূলদ সংখ্যা? দেখো p/q আকারে লেখা গেছে, q ≠ 0 আছে q ≠ 0। এটা কি টার্মিনেট করা যায়? টার্মিনেট করা যায় কিনা সেটা জানতে হবে। আমি 2 দিয়ে ওপর নিচে কাটলাম, 2 দিয়ে ওপর নিচে কাটলাম, তাহলে এখানে 5 আর এখানে 6, -5/6 কত আসলো? -5/6। আচ্ছা, এটা মনে হয় দেখা যাচ্ছে না, তো এটা আসবে -5/6। আচ্ছা, -5/6 এটা কি আর টার্মিনেট করা যায়? -5/6 এটা কি আর টার্মিনেট করা যায়? চলো দেখি টার্মিনেট করা যায় কিনা, দেখি চেক করতে হবে টার্মিনেট করা যায় কিনা। ও আচ্ছা, ও এগুলো তো বাদ দিলাম। ও √2 কি মূলদ সংখ্যা? আমি 7-এরটা একেবারে জাম্প মেরে একদম লাফিয়ে চলে গেছি, জাম্প মেরে চলে গেছি, তো 4, 5, 6গুলো বাদ দিয়েছি। তো যাই হোক, তো আগে 4-এরটা করিনি, তারপরে আমার 7-এরটা আসবো। ওকে, তো 4-এরটা কত আছে? √2 মূলদ সংখ্যা। √2 ভ্যালু জানো? √2 মানে 1.4145 এভাবে চলতে থাকে। √2 মানে 1.414567 এভাবে চলতেই থাকে, এর কোনো শেষ নেই, কোনো শেষ নেই, দশমিকের পর এর কোনো শেষ নেই। তার মানে কি এটা কি টার্মিনেট হচ্ছে? এটা টার্মিনেট হচ্ছে না, তার মানে √2 মূলদ সংখ্যা কি না। 4/5 p/q আকারে লেখা গেছে q ≠ 0। টার্মিনেট করা যায়? অবশ্যই টার্মিনেট করলে 0.8 আসে, 0.8 আসে, মূলদ সংখ্যা। -4 মূলদ সংখ্যা। কেন? সব পূর্ণ সংখ্যায় কি মূলদ সংখ্যা। -4 এটা কি সংখ্যা? ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তো এটা অবশ্যই মূলদ সংখ্যা। আচ্ছা, -5/6 যেটা বলছিলাম, এটা দেখি টার্মিনেট করা যায় কি না। ঠিক আছে, যদি টার্মিনেট করা যায় তাহলে এটা হবে মূলদ সংখ্যা। তো 6 আছে, এখানে আছে 5, তো 0 নিলাম, 50 হলো, তাহলে কত আসবে? 8 হবে, 48, 20, 3 যাবে, 18, 20, আবার 3 যাবে, 18, আবার 20 নেমে চলতেই থাকবে। এটা টার্মিনেট হবে না,
এটা 0.83333 চলতে থাকবে, ঠিক আছে। তাই এটাকে লেখা হয় 0.83। কোনটা রিপিট হচ্ছে? শুধুমাত্র 3, এই 3টা রিপিট হচ্ছে, তাই 0.83 3-এর মাথায় বার। তাহলে এটা টার্মিনেট হচ্ছে কি? হচ্ছে না। তাহলে এটা মূলদ সংখ্যা নয়, এটা মূলদ সংখ্যা নয়। √7 এটা কি মূলদ সংখ্যা? না, √7 টার্মিনেট হয় না। তোমরা ক্যালকুলেটারে বসাবে √7 করে দেখবে, √7-এর ভ্যালুটা দেখবে, দেখবে ওটা টার্মিনেট করা যাচ্ছে না, ঠিক আছে। ওটা 2 পয়েন্ট সামথিং কিছু একটা চলে আসে, 2.3 এর কিছু একটা চলে আসে, এটা কিন্তু টার্মিনেট হয় না। তো এটা √7 মূলদ সংখ্যা নয়। √9 মানে কত? 3। √9 মানে 3, 3টা কি পূর্ণ সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা। 3/5 + 1 এটা আমি এমনি দিয়েছি, এটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে 3 + 5/5 হবে, তাহলে কত? 8/5 মূলদ সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা। 8/5, 8/5 মানে কত? 8/5 মানে 1.6, 8/5 মানে 1.6, ঠিক আছে। তোমরা এটাকে ক্যালকুলেট করে দেখবে 8/5, সিম্পল ব্যাপার। তো এটাকে ক্যালকুলেট করে দেখবে, এই যে 5 হলো 3, পয়েন্ট নিলে 0 মানে 5 ছক কত? 30, ভাগশেষ 0 চলে আসলো, টার্মিনেট হয়ে গেছে। তাহলে 3/5 এটা অবশ্যই মূলদ সংখ্যা। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা উচিত, ঠিক আছে, বিস্তারিত আলোচনা করতে হবে। তো আজকের ভিডিও আমি একদম শেষে এসে মূলদ সংখ্যা নিয়ে আজকে যেই আলোচনাটা করলাম সেটা হচ্ছে একদম বেসিক একটা আলোচনা। এখানে আমরা জানলাম, প্রথমে জানলাম মূলদ সংখ্যা কি, তার 3টে বৈশিষ্ট্য, আর তার উপরে আমরা বেসিক কিছু এক্সাম্পল, এই যে বেসিক কিছু 10টা এক্সাম্পল দেখলাম এবং সেখান থেকে বার করলাম যে কোনটা মূলদ সংখ্যা আর কোনটা মূলদ সংখ্যা নয়। এরপরও মূলদ সংখ্যা নিয়ে আরও ডিটেলে আমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে। মূলদ সংখ্যা নিয়ে কিন্তু আমাদের আরও অনেক ডিটেল আলোচনা করতে হবে। মূলত দুটো সংখ্যার মাঝে মূলদ সংখ্যা কতগুলো, ঠিক আছে, দুটো সংখ্যার মাঝে মূলদ সংখ্যা খুঁজে বের করা। একটা মূলদ সংখ্যা দিয়েছেন, ওই মূলদ সংখ্যা কোন দুটো সংখ্যার মাঝে রয়েছে। মূলদ সংখ্যা নিয়ে আরও অনেক কিছু থিওরি আছে, বৈশিষ্ট্য আছে। তো আমি সব কিছুই করাবো, আস্তে আস্তে করাবো। আজকের ভিডিওতে মেনলি আমরা যে জিনিসটা আলোচনা করলাম সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা কি, সেটা আমি আলোচনা করলাম। পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পূর্ণ সংখ্যা কি সেটা আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছি, পূর্ণ সংখ্যা মানে কি। আর তারপরে পূর্ণ সংখ্যার শেষে আমরা জানলাম মূলদ সংখ্যা কি। জাস্ট আমরা মূলদ সংখ্যার একদম বেসিকটা জানলাম, এরপরে আরও ডিটেলে জানা উচিত, ডিটেলে জানা আছে। তো সেটা আমি নেক্সট ভিডিওতে মূলদ সংখ্যা নিয়ে আমি আরও ইন ডিটেলে আসব। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সেই ভিডিওটা পাওয়ার জন্য, সেই ভিডিও কেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ওকে, বাই বাই।